দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে চিকেন স্টিম কাবাব এবং চিলি গার্লিক সস। আমাদের সাথে আজকে অতিথি আছেন হাসিনা আনসার, পরিচালক নাহার কুকিং ওয়ার্ল্ড। আপা আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপা আজকে আমরা দুটি রেসিপি শিখব, প্রথমে কোনটি শিখছি? প্রথমে আমি খুবই হেলদি একটি রেসিপি করব, চিকেন স্টিম কাবাব। আচ্ছা, চিকেন স্টিম কাবাব তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে? চিকেন স্টিম কাবাব তৈরি করার জন্য আমাদের মেন উপকরণ হচ্ছে চিকেন। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি এবং আছে পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, শুকনো মরিচ গুঁড়া, লবণ আর হচ্ছে গরম মশলা গুঁড়া। এখানে আমি নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, আদা ও রসুন গুঁড়া, চাইলে কিন্তু বাটাও নেওয়া যায়। চিলি ফ্লেক্স নিয়েছি এবং গোলমরিচের গুঁড়া, জিরা ও ধনিয়ার গুঁড়া এবং টমেটো সস। আচ্ছা, এইসব উপকরণ দিয়ে আজকে তৈরি করা হবে। তাহলে আমরা যেতে শুরু পারি করি। আমাদের। প্রথমে আমি কিমাটা নিয়ে নিয়েছি। কিমাটা আমি একটু বেশি ম্যাশ করেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটাও দেওয়া যায়। আমি এখানে 1/3 কাপ মাংস কতটুকু পরিমাণ নিয়েছি? 500 গ্রাম মাংস এবং 1/3 কাপ আমি পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 1 টেবিল চামচ মতো এবং পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করে, চাইলে কিন্তু কাঁচা মরিচ কুচিও দেওয়া যেতে পারে। এবং দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এটাও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম। এবং আদা ও রসুন গুঁড়াটা দিচ্ছি আমি 1 চা চামচ, মানে উঁচু করে, চাইলে কিন্তু বাটাটাও দেওয়া যেতে পারে। বাটাটা দিলে এখানে পরিমাণ কতটুকু লাগবে? বাটাটা থাকলে পুরা 1 চায়ের চামচ একটু উঁচু করে দিলেই হবে। আচ্ছা। এবং আমি দিয়ে দিচ্ছি লবণ, এটা হচ্ছে স্বাদ অনুযায়ী, যে যেমন লবণ পছন্দ করে সেভাবে দিবে। আর দিয়ে দিচ্ছি ময়দা, এটা হচ্ছে বাইন্ডিং এর জন্য। আমি 1 টেবিল চামচ মতো ময়দা দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 500 গ্রাম মাংসের সাথে আমরা 1 টেবিল চামচ ময়দা দিয়েছি। এবং কর্নফ্লাওয়ারও আমি 1 টেবিল চামচ দিচ্ছি। এরপরেও যদি বাইন্ডিংটা সুন্দর না হয় সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দেওয়া যাবে। সেক্ষেত্রে কি আমরা কর্নফ্লাওয়ার বাড়িয়ে দেব নাকি ময়দা বাড়িয়ে দেব? দুইটাই 1 চামচ করে বাড়িয়ে দেওয়া যাবে। আচ্ছা। এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, খুবই হেলদি, হাফ চা চামচ মতো আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি এবং চিলি ফ্লেক্সটা দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা আমি 1/3 চা চামচ মতো দিলাম। এবং জিরা ও ধনিয়ার গুঁড়াটা আমি হাফ চা চামচের একটু বেশি দিচ্ছি। এখানে জিরা আর ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্স করা আছে। এটা কি ভাজা তার জিরা গুঁড়ো ব্যবহার করা হয়েছে নাকি কাঁচাটা? না, এটা আমি কাঁচাটাই হচ্ছে গুঁড়া করেছি। আচ্ছা। আর দিয়ে দিচ্ছি টমেটো সস, এটা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, চাইলে এখানে টমেটো পেস্টটাও ব্যবহার করতে পারেন। আমি 1 টেবিল চামচ মতো টমেটো সস দিলাম। খুবই হেলদি একটি রেসিপি, কারণ আজকাল তো সবাই স্বাস্থ্য সচেতন, সবাই স্লিম থাকতে চান, এবং যারা ডায়েটে আছেন তাদের জন্য এই রেসিপিটা দারুণ কার্যকরী হবে। সামনে যেহেতু কোরবানির ঈদ, সেক্ষেত্রে দেখা যায় গরুর মাংস খেতে খেতে যখন একটা অভ্যস্ত হয়ে যাবে, তখন এই চিকেন দিয়ে কিন্তু খুব সহজেই বানানো যাবে। হ্যাঁ, এটা তো আসলে খুব দ্রুতই করা যায়। চাইলে মেহমান আসলে যদি আমরা এভাবে মাখিয়ে ডিপ করে রাখতে পারি, ফ্রোজেন করে যদি রাখতে পারি, তাহলে কিন্তু খুব দ্রুতই মেহমান আসলেও দেওয়া যাবে, নিজেদের খাওয়ার জন্যও কিন্তু সার্ভ করা যাবে। এটা ফ্রোজেন করার পদ্ধতিটা কি? যারা হচ্ছে ক্যাটারিং বিজনেসে আছেন তাদের জন্য অবশ্যই ফ্রোজেন প্রণালীটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে প্রথমে আমরা এভাবেই সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে, এরপরে হচ্ছে কাবাবের শেপ দিয়ে আমরা হচ্ছে একটি ট্রে নিব, তার মধ্যে প্রথম পোর্শনে সুন্দর করে বিছিয়ে দিব এবং তার উপর পিপি পলি দিয়ে তারপর আরেকবার আমরা কাবাবগুলো বিছিয়ে এভাবে ডিপে রাখবো। আগে ডিপ করব, একদম শক্ত হয়ে যাবে। পলি ব্যবহার করব আমরা দেখি যে পলি। আচ্ছা।
প্লাস্টিক পলি আলাদাই পাওয়া যায় এগুলোর জন্য, ফ্রোজেন করার হ্যাঁ জন্য। ফ্রোজেন করার জন্য। এবং সেটা যখন একদম ডিপ করে শক্ত হয়ে যাবে তখন চাইলে কিন্তু আমরা এয়ারটাইট বক্সে করে রাখতে সবগুলো পারি একসাথে বের করে। রাখতে পারি। এবং হচ্ছে আরেকটা জিপলক ব্যাগগুলো পাওয়া যায়, ওর মধ্যেও কিন্তু খুব সুন্দর করে ডিপ করে রাখতে পারি। এটা হচ্ছে 1 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়, তবে দ্রুত খেয়ে ফেলাটাই ভালো। আবার আমরা যখন আরেকটা, এটা ফ্রোজেন করছি, ফ্রোজেন করার পর যখন আবার নেমে ভাজা হচ্ছে তখন ঠিক কতক্ষণ আগে নামাতে হবে? হ্যাঁ এটা হচ্ছে ফ্রোজেন, মানে যেটা আমরা ডিপ করে রেখেছি সেটা চাইলে হচ্ছে আমরা রুম টেম্পারেচারে যতক্ষণ না আসে আমরা ততক্ষণ বের করে রাখতে পারি, তারপরে এটা ফ্রাই করলেও হবে। আর একটা পদ্ধতিতেও করা যায়, তার মানে আমরা বলতে পারি যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে আসছে তার হ্যাঁ সে পর্যন্ত আমরা রেখে তারপর রেখে ভেজে নেব। তারপর, কারণ হচ্ছে ওই মানে পুরা সরাসরি ডিপ থেকে বের করে ভাজলে এটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, ভালো না। অনেক সময় হয় কি আমরা খাবার ডিপ থেকে বের করি, পানিতে ভিজাই, কাঁচা মাংস যদি থাকে পানি মানে ওইটা পানির মধ্যে নরম হচ্ছে, এটা আসলে খাবারের পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়। আবার কি করি, ডিপ থেকে বের করি ওভেনে দিয়ে দিই বা গরম করি চুলায়, এটাতেও কিন্তু খাবারের পুষ্টিগুণ নষ্ট সঠিক হয়। পদ্ধতিটা আপনার কাছ থেকে জেনে নেব যখন আমরা কিছু ফ্রোজেন করছি, ঠিক কিভাবে ফ্রোজেন করব এবং কিভাবে আমরা নামিয়ে সেটা পরিবেশন করতে পারবো। মোটামুটি আমাদের কিন্তু মাখানো হয়ে গিয়েছে। চাইলে আমরা আরেকটু কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করতে পারি। এবং আমি এক চায়ের চামচ মতো একটু ময়দাও অ্যাড করছি, যেন খুব সুন্দর আমাদের এটা বাইন্ডিংটা ভালো হয়। এবং যারা একটু ঝাল খেতে পছন্দ করেন চাইলে আরও ঝালও দিতে পারেন, অথবা কাঁচামরিচ কুচিটাও দিলে, কাঁচামরিচ তো হেলদি, এটাও দিতে পারেন। এর মধ্যে আমরা একটুখানি অয়েল দিব, চাইলে এর মধ্যে একটু ঘিও দেওয়া যায়, সয়াবিন অয়েল অথবা অলিভ অয়েল যদি দিই তাহলে খুবই স্বাস্থ্যসম্মত হয়। চাইলে বাটারও কিন্তু দিতে পারে। একটু সামান্য অয়েল দিচ্ছে। খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। যারা নতুন বিজনেস শুরু করেছেন তারা চাইলেই তাদের পেজে এই ধরনের কিন্তু স্টিম কাবাব দিতেই পারেন, কারণ এখন সবাই স্বাস্থ্য সচেতন, হেলদি খাবার পছন্দ করে। আচ্ছা, এখন আমরা কাবাবের শেপটা দিয়ে দিব। যেহেতু স্টিম করব তো স্টিমার আমার লাগবে। প্রথমেই আমি স্টিমারের যে ঝাঁঝরি আছে এখানে আমি একটু অয়েল লাগিয়ে ফেলছি, যেন আমরা খুব সহজেই তুলতে পারি। চাইলে তো বাটারও দেওয়া যেতে পারে। হ্যাঁ, বাটার দিতে পারবে, ঘি দিতে পারবে, অলিভ অয়েল দিতে পারবে, মানে যে যেটা পছন্দ করে সেটাই দিতে পারবে। কাবাবের শেপ যে যেটা পছন্দ করে, তবে কাবাব বলতে আমরা এই শেপটাকেই বেশি পছন্দ করি, সচরাচর আমরা কাবাবের এই শেপেই দেখি। আমি একটু কিন্তু অয়েল হাতে মেখে নিয়েছিলাম যেন খুব সুন্দর মসৃণ হয় এবং তুলতেও যেন আমাদের সহজ হয়। খুবই দ্রুত হয়ে যাবে। এবং যারা নতুন বিজনেস শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, যখন পেজে অর্ডার আসে কিছু জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন যিনি অর্ডার দেন তার কাছ থেকে শুনতে হবে তার কোনো প্রবলেম, শারীরিক কোনো অসুবিধা আছে কিনা, যেমন হাই ব্লাড প্রেশার থাকতে পারে, হার্ট ডায়াবেটিস থাকতে পারে, অথবা অনেকে লবণ বেশি খান, অনেকে লবণ কম খান। তো সেই ক্ষেত্রে অর্ডারটা নিলে তাহলে ক্লায়েন্টেরও পছন্দ হবে, ব্যাড রিভিউ আসবে না। মানে আমাদের আসলে বুঝেই তার অর্ডারটা নিতে হবে, পুরো প্রবলেমটা জানতে হবে যে আসলে তার কোনো সমস্যা আছে কিনা, সেই হিসাবে তার খাবারটা প্রস্তুত করতে হবে। আমরা যখন অর্ডার নিই খাবারের এই বিষয়গুলো মাথায় রাখি। খাবারের বিজনেস করতে গেলে দেখা যায় খাবার তো অনেক রকমের আইটেম আছে, সেক্ষেত্রে আসলে কোন বিষয়টা মাথায় রেখে কোন কোন আইটেম নিয়ে আসলে শুরু করা যেতে পারে? সবচেয়ে ভালো হয় যদি মানে শুরুতে ফ্রোজেন ফুড দিয়ে শুরু করা যায়, কারণ স্কুল গোয়িং যারা আছেন বেবিরা তাদের জন্য তো ফ্রোজেন ফুড খুবই দরকার। এবং যারা কর্মজীবী নারীরা আছেন তারা ফ্রোজেন ফুডটা অনেক পছন্দ করেন, কারণ তাদের এত সময় থাকে না যে খুব বেশি রান্না করবে। হয়তো ডিপগুলা রেখে দিল ফ্রিজে ডিপ করে, পরে সেটা তারা যাওয়ার আগে একটু ভেজে নিল বা স্টিম করে নিল।
তো ফ্রোজেন আইটেম দিয়ে যদি কেউ বিজনেস শুরু করে তাহলে সেটা তার জন্য একটু ভালো হবে শুরুতেই। তারপরে হয়তো সে আস্তে আস্তে গ্রাহকের চাহিদা অনুযায়ী হচ্ছে আইটেমগুলো বাড়াতে পারে। আসলে প্রতিনিয়তই একজন উদ্যোক্তাকে অবশ্যই আপডেট থাকতে হবে। হ্যাঁ, মানে এখন কি ট্রেন্ড চলছে, কি মানে কি ক্লায়েন্ট পছন্দ করে, যদি এগুলো একটু খোঁজ খবর রাখে তাহলে কিন্তু মানে তাকে ডিজিটালি ট্রেন্ড হতে হবে, তাহলে তার বিজনেসটা হচ্ছে খারাপ হবে না। সে শুধু খাবারের বিজনেসই না, যে কোনো বিজনেসেই সে যদি আসতে চায় তো অবশ্যই একটু প্রশিক্ষণের মাধ্যমে একটু পড়ালেখা করে, হ্যাঁ, একটু ডিজিটালি ট্রেন্ড হয়ে তারপরে তাকে আসতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে তারপর হচ্ছে হ্যাঁ, সামনে আগাতে হবে। অবশ্যই। আপা আমরা বাকি অংশ দেখব, তবে তার আগে নেব একটা বিরতি। শিওর। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে চিকেন স্টিম কাবাব এবং চিলি গার্লিক সস। আমরা প্রথমে দেখাচ্ছিলাম চিকেন স্টিম কাবাব। আপা আমরা হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম এবং সেই সাথে শেপ দিচ্ছিলাম। হ্যাঁ, শেপটা দেয়া হয়ে গিয়েছে, এখন আমি স্টিমে চলে যাব। আচ্ছা, আমি কিন্তু পানিটা এখানে গরম করে রেখেছি। স্টিমটা হচ্ছে 10 থেকে 15 মিনিট করলেই হয়ে যাবে, কারণ চিকেন তো খুব বেশি মানে সেদ্ধ করা লাগে না। তো আমি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। স্টিম করার জন্য আমরা প্রথমে পানি গরম করে নিয়েছি। হ্যাঁ, পানিটা আমি গরম করে নিয়েছি, মানে একটু বেশি গরম করে নিয়েছি, কিন্তু এখন যখন স্টিমে দিলাম খুব বেশি হিট দিইনি, কারণ পানিটা বলক হয়ে আবার আমার কাবাবের মধ্যে চলে যাবে। এই জন্য আমি মোটামুটি একটা হিটে রেখেছি যেন ভাপটা আসে, এবং 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু কাবাবটা স্টিম হয়ে যাবে। এবং আমি এই চিকেনটা নিয়েছিলাম বোনলেস, বাসায় এনে আমি এটা কিমা করেছি। কিমা করার পরে এটা আসলে স্টিম কাবাব তৈরি করে। আর এখানে যে মশলাগুলো আছে, এখানে হচ্ছে গরম মশলাটা ছিল, এর মধ্যে আমি দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ। এটা একটু টেলে নিয়েছিলাম এবং সেটা গুঁড়ো করেছি। সবগুলো মশলা একসাথে টেলে নেওয়া হয়েছে। হ্যাঁ, গুঁড়ো করেছি। আর হচ্ছে জিরা আর ধনিয়া ছিল, এই যে জিরা ধনিয়া, এটা কিন্তু আমি টালিনি, এটা আমি কাঁচাটাই হচ্ছে গুঁড়া করেছি। আর আদা ও রসুন এটা হচ্ছে গুঁড়া, মানে পেস্ট করার পরে এটা রোদে শুকিয়ে নিয়েছি। আর চাইলে কিন্তু বাটাটাও হচ্ছে দেওয়া যেতে পারে, তবে যেহেতু আমি এটা হচ্ছে স্টিম করব, তো আমি চিন্তা করলাম যে যদি বেশি পানি পানি থাকে তাহলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি যখনই স্টিম কিছু করি আমি একটু গুঁড়াটা দেওয়ার চেষ্টা করি। আর এখানে টমেটো সসও দিয়েছি, চাইলে কিন্তু টমেটো পেস্টটাও দেওয়া যেতে পারে, কিন্তু টমেটো পেস্টটাও একটু হচ্ছে লিকুইডই হয়, তো সেক্ষেত্রে আমি টমেটো সসটা দেওয়াটা বেটার মনে করেছি। টমেটো পেস্ট দিলে সেখানে আমরা কিভাবে প্রসেসিংটা করব? হ্যাঁ, প্রসেসিংটা হচ্ছে টমেটোটা আগে হচ্ছে আমাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়ে তারপর সেটা আমি হচ্ছে চুলায় একটু ঘন করে নিতে পারি যদি বেশি লিকুইডই হয়, আর না হলে ওই পেস্টটাই দিয়ে দিলে সরাসরি কোনো সমস্যা নেই। এবং মানে আমরা বলি না যে হচ্ছে আমরা পুষ্টিকর খাবার খাচ্ছি কিন্তু পুষ্টি আসলে পাচ্ছি না কেন, আসলে আমরা প্রপার ওয়েতে খাবারটা তৈরি করছি না। যেমন আমি যখন এই চিকেনটা বাজার থেকে এনেছি, আমি কিন্তু তার সাথে শুকনো উপকরণগুলোও কিনে এনেছি, কিন্তু আমি হচ্ছে দুই ব্যাগে রেখেছি, না হলে কিন্তু ক্রস কন্টামিনেশন হয়ে যায়, মানে ভেজা হচ্ছে খাবারের যে জীবাণু সেটা শুকনোতে চলে যায়, আবার শুকনোর যে সমস্যা সেটা ভেজাতে চলে যায়। তো এই জন্য আমরা অবশ্যই বাজার থেকে যখনই কিনে আনবো, সবজি হোক যেটাই হোক, আলাদা আলাদা ব্যাগে নিয়ে আসবে, এবং বাসায় আনার পরেও আমরা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে যখন রেফ্রিজারেটরে রাখবো, যখন চিলারে রাখবো, তখনও কিন্তু আমাদের চেম্বারটা আলাদা হবে। ভেজা হচ্ছে মানে ভেজা মাংস বা যেটাই থাকে জুসি সেটা আলাদা একটা চেম্বারে রাখবে, এবং রান্না করা মাংস আলাদা চেম্বারে, এবং শুকনো যেগুলো সেগুলো কিন্তু আলাদাভাবে রাখবো, নাহলে ওই যে ক্রস কন্টামিনেশনের একটা ব্যাপার থেকে যাবে। আবার রান্না করার পরেও আমরা অনেক সময় ফ্রিজ আপ করি কিন্তু আমরা ঢাকি না, এটাও একটা মানে খারাপ দিক, জীবাণু কিন্তু গ্রো করা শুরু করে। সো আমরা যেটাই রেফ্রিজারেটরে রাখি না কেন আমরা অবশ্যই ঢেকে রাখবো। আবার যখন আমরা গরম করব সেই খাবারটা সরাসরি বের করেই আমরা গরম করব না, এখানেও কিন্তু খাদ্যের পুষ্টিগুণ নষ্ট হয়। আমরা কি করব, রুম টেম্পারেচারে আসবে তারপরে আমরা সেটাকে গরম করব। তো এভাবে যদি আমরা একটু নিয়মের মধ্যে
মানে রান্নাটা করি তাহলে কিন্তু হাইজিন হ্যাজার্ড মেনটেন করে তাহলে আমাদের শরীরের যে স্বাস্থ্যসম্মত সমস্যা হচ্ছে। একদম ওই যে বলি না পুষ্টিটা থাকছে না, তো পুষ্টিটা কিন্তু পাওয়া যায়। তবে রেসিপি সিলেক্ট করার ক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যে কোন খাবারগুলোর মধ্যে আসলে প্রপার ওয়েতে আমরা পুষ্টিটা পাচ্ছি। মানে অনেকগুলো খাবার খেয়ে ফেলছি কিন্তু ওইভাবে পুষ্টিটা আসছে না। তো সেক্ষেত্রে যদি আমরা একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে যদি সিলেক্ট করি আমাদের মেনু, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আপা, আপনি যে আজকে চিকেন স্টিম কাবাবটি তৈরি করেছেন, এটির মূল্য আপনি কিভাবে নির্ধারণ করবেন এবং আসলে যখন কেউ বিজনেস শুরু করতে চায় তখন খাবারের আইটেম বুঝে কিভাবে আসলে দামটা নির্ধারণ করতে হয় সেটা আপনার কাছ থেকে জানবো। অনেক ধন্যবাদ, খুব ভালো একটি কোয়েশ্চেন করেছেন। দর্শক, আমরা কিন্তু প্রায়ই একটি ভুল করি, সেটা হচ্ছে আমরা দাম নির্ধারণ করার ক্ষেত্রে অন্যর পেজে চলে যাই এবং সে কি দাম রেখেছে সেটা দেখে সেটা ফলো করে কিন্তু আমরা আমাদের দাম খাবারের দামগুলো নির্ধারণ করি। এটা একটা ভুল পলিসি, কারণ সেভাবে হবে না। সে কোন সোর্স থেকে এনেছে আপনি কিন্তু জানেন না। তো আমরা যখন খাবারের হচ্ছে দামটা ধরবো, এটা কিভাবে ধরবো, সেটা হচ্ছে আপনি যখন হচ্ছে বাজারে গেলেন, বাজার থেকে জিনিসগুলো কিনলেন, তো এই যে গেলেন, যাওয়ার সময় কিন্তু আপনার একটা কস্ট হয়েছে, মানে রিক্সা ভাড়াটা লেগেছে, এবং সেখান থেকে সেগুলো বহন করে আনলেন, আপনি আনলেন অথবা কাউকে দিয়ে, তো সেটারও তো একটা অ্যামাউন্ট আছে, সেটাও ধরবেন। এবং আনার পরে আপনি কি করলেন, আপনি পানি ইউজ করলেন, সেগুলো ক্লিন করলেন, পানিরও কিন্তু একটা বিল আছে, এবং ইলেকট্রিক বিল, হ্যাঁ, এবং ওভেনে যদি ওটা কুক করেন সেটার বিল। তারপর আপনি যে খাবারগুলো কিনলেন সেইগুলো আসলে কত টাকার কিনেছেন সেটার একটা রেশিও বের করতে হবে আপনাকে, এবং সব কিছু মিলে আপনাকে বের করে আপনি এই যে 2 ঘন্টা বা 3 ঘন্টায় যে শ্রমটা আপনি দিলেন, এই শ্রমের মূল্যটাও কিন্তু আপনাকে বের করতে হবে। এইভাবে পুরাটা অ্যাড করে আপনাকে সেই খাবারের দামটা নির্ধারণ করতে হবে। অন্যের পেজে বা অন্যর কাছে জিজ্ঞেস করে তুমি কত রাখো, আমি তো এত রাখি, আসলে এইটা দিয়ে কোনো সলিউশন হবে না, আপনি ওইভাবে উপকৃতও হবেন না। তো যেই যেটার বিজনেস করুক না কেন, খাবারেরই হোক অথবা অন্য জিনিসেরই, মানে পুরো কস্টিংটা সে অ্যাড করে, এবং তার যে সময়টা গেল ইলেকট্রিক বিল সহ, আর যদি এসি চলে সেখানে সেটার বিলটাও ধরতে হবে আমাদের সেই সময়টার জন্য। তারপরে আমরা সেটার মূল্যটা নির্ধারণ করবো। এই জন্য হোমমেড খাবার অনেকেই বলে যে একটু হচ্ছে একটু কস্ট বেশি হয়, একটু দামি হয়, বা কিছু একটা দাম বেশি মনে, আসলে বিষয়টা তা না। কারণ আমরা কিন্তু হাইজিন হ্যাজার্ড মেনটেন করে একদম পুরো মায়ের হাতে ছোঁয়া দিয়ে কিন্তু রান্নাটা করি। কারণ আমরা যেটা রান্না করি সেটা দেখা যায় যে কাস্টমারের জন্য যেটা করছি সেটা কিন্তু আমাদের বাসার জন্য সেই খাবারটাই করছি একসাথে। মানে যেদিন বেশি অর্ডার থাকে আসলে ওই দিন বাড়তি রান্না করার আর কোনো সুযোগ থাকে না। সো আমরা ওই হাইজিন হ্যাজার্ডটা মেনটেন করে একদম মায়ের হাতের ছোঁয়া দিয়েই কিন্তু রান্নাটা করি। তো সেই ক্ষেত্রে যদি এইভাবে আমরা করি তাহলে আমাদের লসের কোনো সম্ভাবনা নেই। আশা করি এটা দর্শক বুঝতে পেরেছেন। সেই সাথে আপনার কাছে আরেকটি প্রশ্ন, যখন নতুন একজন উদ্যোক্তা আসলে তিনি ভাবেন যে একটি বিষয় নিয়ে তিনি কাজ করবেন, তখন আসলে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত একজন উদ্যোক্তার? একজন উদ্যোক্তা উদ্যোগ নিতে পারে, এটা খুবই ভালো। আর করোনাকালীন সময় থেকে আমরা দেখছি যে আসলে উদ্যোক্তা অনেক মানে উদ্যোগী হওয়ার ইচ্ছা নারীদের অনেক বেশি, অনেক উদ্যমী নারীও আমরা পেয়েছি। তো কেউ যদি এই সেক্টরে আসতে চায়, খাবারে আসুক বা যে কোনো বিজনেসে, অবশ্যই আগে তাকে লক্ষ্যটা স্থির করতে হবে যে আসলে উনি কি করতে চাচ্ছেন। অনেক সময় হয় কি, আমরা যারা উদ্যোক্তা আছি আমরা 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে যাই। মানে অন্য উদ্যোক্তা কি করছে ওইটা দেখে তার ওইটার ভালোবাসায় পড়ে আমরা ভাবি যে ওইটা আমি করব, আমি আরো ভালো করতে পারবো। বিষয়টা আসলে তা না। এইভাবে আসলে কিভাবে নির্বাচন করা উচিত যে আমি আসলে কোন কাজে পারদর্শী, এটা আসলে কিভাবে বোঝা যাবে? সেটা যেমন আমার বিষয়টা ছিল, আমার রান্না খুবই ভালো ছিল, সুস্বাদু ছিল, এবং আমি চেষ্টা করেছি যে আমার বাচ্চারা যখন ছোট ছিল যে বাজারে যে খাবারটা ওরা কিনে খাচ্ছে সেটা আমি আসলে বাজার থেকে না কিনে, দোকান থেকে না কিনে আমি বাসায় তৈরি করি, যেন হেলদি হয় এবং ওদের স্বাস্থ্য ভালো থাকে। এবং আমার হাজব্যান্ড খুবই ভোজন রসিক, তাকে খুশি করতে গিয়ে আমাকে আসলে বিভিন্ন পদ শিখতে হয়েছে। তো বিষয়টা হচ্ছে গুড রিভিউ এসেছে, আমার যে আত্মীয় স্বজন, আমার শ্বশুর বাড়ি বা আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা বলেছে যে এত সুন্দর এই মানে রান্নার বিষয়টা, তো এটা নিয়ে কিছু একটা করতে। তো আমরা যারা নারীরা আছে আসলে আমরা জেনে যাই যে আমরা আসলে কিসে পারদর্শী। তো সেই জায়গাটাই কেউ হয়তো আর্টে পারদর্শী, কেউ খাবারে, কেউ
অন্য বিষয়ে। তো সেই বিষয়টা নিয়ে যদি আমরা যে অবসর সময়টা আমাদের থাকে সেই সময়টা যদি আমরা সময় দিই, প্রথমে হয়তো আমরা 1 ঘন্টা নিজেকে সময় দিলাম সেই কাজের উপর, এরপর 2 ঘন্টা, এভাবে যদি আমরা নিজেদেরকে ইমপ্রুভ করি বিভিন্ন কোর্সের মাধ্যমে, বিভিন্ন স্কিল ডেভেলপের মাধ্যমে, তাহলে কিন্তু দেখা যাবে একটা মানে ভালো রেজাল্ট আসে এবং একজন অনেক দূরও উদ্যোক্তাকে এগিয়ে যাওয়া যায়। হ্যাঁ, একজন উদ্যোক্তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস হতে হবে এবং স্বাবলম্বী হতে হবে শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে। 3 ভাবে আসলে স্বাবলম্বী তাকে হতে হবে। তাহলে দেখা যাবে সে আসলে একটা কিছু করতে চাচ্ছে। সে কাজ নিয়ে আরো হ্যাঁ, এগিয়ে যেতে আর পারবে। আমরা আরো অবশ্যই কিছু আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে নেব আরেকটা বিরতি। শিওর। দর্শক, সময় হলো আরেকটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে চিকেন স্টিম কাবাব এবং চিলি গার্লিক সস। আমরা চিকেন স্টিম কাবাব স্টিমে দিয়েছিলাম এবং আমাদের কিন্তু 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। তো এখন আমি আমরা যে স্টিমারটা 10 থেকে 15 মিনিট এখানে সময় দিয়েছি, এর মধ্যে কি চেক করতে হয়েছে? হ্যাঁ, মাঝে আমি একটু দেখেছি এবং একটু হচ্ছে এপিটোপিটো করে দিয়েছি, সুন্দর হয়ে গিয়েছে। তো আমি এখন হচ্ছে অফ করে দিচ্ছি, এটা বন্ধ করে দিচ্ছি। ওয়াও! এবং আপু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অয়েল মানে খুবই অয়েলি লাগছে, একটা গ্লোসি লুকস এসেছে, কারণ চিকেনেও তো অয়েল থাকে, যেহেতু আমরা স্টিম করেছি। আমি তো অয়েলটা চিকেনটা কিন্তু দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, খুবই অল্প খুবই পরিমাণে। অল্প, হ্যাঁ। কিন্তু চিকেনের যে নিজস্ব যে অয়েল থাকে সেটাও কিন্তু এখানে বের হয়েছে, এজন্য খুব সুন্দর একটা গ্লোসি লুকস এসেছে। মানে আমরা যদি অল্প আঁচে, মানে একটা ধিমি আঁচে যদি রান্নাটা করি, তাহলে কিন্তু দেখা যায় যে হচ্ছে আমাদের মানে ভেজিটেবলও যদি রান্না করি আমরা হালকা আঁচে, তাহলেও সেখান থেকেও কিন্তু একটা ভেজিটেবলের যে অয়েল থাকে সেটা বের হয় এবং সেটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। মানে অনেকে বলে না অয়েল ফ্রি রান্না, অয়েল ফ্রি রান্নাগুলো আসলে এভাবেই করতে হয়, একদম হালকা আছে। আর স্টিমে যদি করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের খুব সুন্দর একটা হচ্ছে অয়েল বের হয়ে আসে এবং সেটা অনেক হেলদি। আর খুব বেশি জোরে আঁচে করলে কিন্তু অয়েলটা মানে পুড়ে যায় এবং কমেও যায়, অনেক সময় উড়েও যায়, যেটা আমরা খুলে রাখি। এটা খুবই হেলদি একটি রেসিপি, এটা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো। এবং মানে যেসব বাচ্চারা হয়তো বা চিকেন খেতে চাচ্ছে না, বোর হয়ে যাচ্ছে, একঘেয়েমি রান্না, তো তাদের জন্য এ ধরনের একটা স্টিম কাবাব করলে খুবই ভালো হয়। এবং কর্মজীবী নারী যারা আছেন তাদের জন্য আমি বলবো এই কাবাবটা বেস্ট একটি কাবাব। সচরাচর তো দেখা যায় যে যখন আমরা বাসায় কাবাব তৈরি করি সেটি ভেজে নেওয়া হয়, তারপরে হচ্ছে করা হয়। আজকে যেটি দেখলাম স্টিম করা। হ্যাঁ, মানে ওই যে সবাই একটু ভয় পায় যে তেলে ভাজা হচ্ছে এটা আসলে কতটা হেলদি হবে, এমনি তো এত অয়েল আমরা খেতেই থাকি ভাজা পোড়া, এর মধ্যে আবার অয়েলযুক্ত খাবার হচ্ছে, তো তাদের জন্য মানে এটা একটা বেস্ট সলিউশন। যারা স্বাস্থ্য সচেতন, স্লিম থাকতে চান বা স্লিম হওয়ার জন্য অনেক কাজ করছেন, তাদের জন্য প্রতিদিন খাদ্য তালিকায় যদি আমরা একটা স্টিম খাবার, এটা তো আমি চিকেন দিয়ে করেছি, চাইলে কিন্তু এটা ফিশ দিয়ে, বিফ দিয়ে, ভেজিটেবল দিয়েও কিন্তু এই কাবাবটা করা যায়। মানে উপকরণগুলো এমনই থাকবে, মশলাগুলো জাস্ট আমরা হচ্ছে মেন যেই হচ্ছে বিফ বা চিকেন বা ফিশ সেটা খালি চেঞ্জ শুধু করে দেব, মাছটা বা মাংসটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ করে দেবো। আমি একটু সাজিয়ে ফেলি, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। একটু পুদিনা পাতা তো শরীরের জন্য খুবই উপকার, আমরা কিন্তু আমাদের এই কাবাবে পুদিনা পাতা দিয়েছিলাম। পুদিনা পাতা, ধনিয়া পাতা দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ভিটামিন সি তে ভরপুর এবং হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং এই গরমে বিশেষ করে যাদের একটু জ্বালা পোড়া হচ্ছে একটু গরম বেশি, তাদের জন্য কিন্তু পুদিনা পাতা ডিটক্স ড্রিঙ্কস যদি আমরা করে খাই, সকালে ওটা তৈরি করে রাখলাম একটি বলের মধ্যে বা একটা বোতলে, তো সেটা সারাদিন খেলে একদম সতেজ সবুজ থাকা যায়। আর ধনিয়া পাতা, পুদিনা পাতা চাটনিও যদি আমরা প্রতিদিন খাদ্য তালিকায় রাখি দুপুরবেলা বিশেষ করে খাবারের সাথে, তাহলে রুচিও বাড়ে, আবার হচ্ছে আপনার শরীরের জন্য অনেক হেলদি। মোটামুটি হয়ে যাচ্ছে, আমাদের সাজানো হয়ে গিয়েছে।
আমরা যে আজকে চিকেন স্টিম কাবাবটি তৈরি করেছি, এটি ওভেন বা চুলায় যখন আমরা করব তখন কি এরকম সেম পদ্ধতি থাকবে স্টিমের? হ্যাঁ, স্টিমের আমি তো স্টিমারে করেছি। কারোর বাসায় যদি স্টিমার না থাকে সেক্ষেত্রে কোনো টেনশন নেই। আমরা হাঁড়ির মধ্যে যেমন ভাপা পিঠাটা করি না? হুম, হুম, পানি দিয়ে এবং উপরে একটি ছাঁকনির মতো দিয়ে হুম। তারপরে ঢেকে করি। তো সেভাবে করলেও কিন্তু স্টিম কাবাবটি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি তৈরি করব চিলি গার্লিক সস, যেটা স্টিম কাবাবের সাথে দারুণ যায়। এটা খুবই ইজি। জাস্ট আমি হচ্ছে টমেটো সসটা নিচ্ছি এখানে। এখানে আমি 1 কাপ মতো টমেটো সস নিয়েছি। এবং এর সাথে যাবে সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচ মতো সয়া সস নিয়েছি। একটু মেলাতে হবে। টমেটো সস আর সয়া সস কি আমরা সেম পরিমাণ নিব? না, সেম না। আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস নিয়েছি এবং 1 কাপ নিয়েছি টমেটো সস। আচ্ছা। এবং বাকি জিনিসগুলোও দিচ্ছি, যেহেতু আমাদের সয়া সসে একটু লবণ থাকে, তো সেক্ষেত্রে আমি এখানে কোনো লবণ অ্যাড করব না। এবং টমেটো সসেও কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ এবং চিনি থাকে, এই জন্য আমি সুগার অ্যান্ড সল্টটা দিচ্ছি না। তবে এখানে যাবে হচ্ছে রসুন কুচি এবং আদা কুচি। যেহেতু চিলি গার্লিক সস, সো হচ্ছে আমি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। শুধু রসুনটা কুচি করে নেওয়া হয়েছে? হ্যাঁ, একদম ফাইন চপ করেছি, মানে কিমা যেটা বলে সেটা। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। কতটুকু পরিমাণ দিয়েছে? এখানে আমি প্রায় হচ্ছে 1.5 টেবিল চামচ মতো দিয়েছি এবং আদা দিয়েছি 1/2 টেবিল চামচ মতো। আর এখানে আছে হচ্ছে চিলি ফ্লেক্স, আমি একটু চিলি ফ্লেক্সও দিচ্ছি। আর যেহেতু আমাদের চিলি গার্লিক সস, তো আমি এখানে চিলিটা খুব সুন্দর করে আগে হচ্ছে একটু সিরকার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি এটা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে কিন্তু পাটায়ও বাটা যায়, তো আমি সেটাও দিয়ে দিচ্ছি। প্রায় 1 চায়ের চামচ মতো আমি হচ্ছে চিলি পেস্টটা দিচ্ছি। এটা গ্রিন চিলি না, এটা শুকনা মরিচের চিলিটা। এক্ষেত্রে তো চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে, আবার মরিচ দেওয়া হচ্ছে, এখানে কি হ্যাঁ, ঝাল একটু বেশি হচ্ছে? হ্যাঁ, এটা যেহেতু চিলি গার্লিক সস, সো এটা একটু স্পাইসি হবে। সুইট অ্যান্ড সাওয়ার অ্যান্ড স্পাইসি তিনটাই হবে এবং কালারটা খুবই সুন্দর হবে। এই সসটি যে আমরা তৈরি করেছি, এটি কি ফ্রোজেন করার পদ্ধতি আছে কিনা? এটা হচ্ছে ডিপ করে রাখা যায়, এয়ারটাইট বক্সে আপনি রাখতে পারেন অথবা কোনো জারের মধ্যে। এটা আসলে বাইরে রাখলেও ভালো থাকবে, তবে হচ্ছে এটা যদি নর্মাল রেফ্রিজারেটরে রাখি তাহলে 1 সপ্তাহ রাখলে খুবই ভালো থাকে। আর যদি বেশি দিন রাখতে চাই সেক্ষেত্রে আপনাকে ডিপ করে রাখতে হবে। আচ্ছা। এই, আর ওই যে মানে খাবারের পদ্ধতি হচ্ছে বের করে রুম টেম্পারেচারে আসলে তারপরে আমরা সেটা খাবো বা পরিবেশন করব। আবার আরেকটা আমরা বিষয় আছে। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, তাহলে এটাও একটু আমি দিয়ে দিচ্ছি। একটু আসলে পুদিনা পাতাটা খুবই ভালো যায়। দুইটি খাবার যদি আমরা একসাথে পাশাপাশি রাখি, যে কেমন হয়েছে দেখতে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন স্টিম কাবাব এবং চিলি গার্লিক সস। তৈরি হয়ে গেল দর্শক আমাদের খুবই হেলদি চিকেন স্টিম কাবাব এবং চিলি গার্লিক সস। চাইলেই আপনারা বাসায় কিন্তু এই পদ্ধতিতে করতে পারবেন এবং করার পরে কেমন হয় রিভিউটা আমাদেরকে দিবেন। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।